চোখ খুলতেই দেখলাম নিশি চায়ের কাপটা বিছানার পাশের টেবিলটাতে রাখলো। চায়ের কাপটা থেকে ধোঁয়া উঠছে। বিছানায় বেডটি খাওয়ার অভ্যাস আমার কোনো কালেই ছিল না, কিন্তু এবারে নিয়মকানুন সব আলাদা। কেমন একটা বড়লোক বড়লোক ভাব। অবশ্য নিশিরা এমনিতেই বড়লোক, বড়লোকওয়ালা ভাব না থাকে কি পারে? চায়ের কাপ থেকে চোখ সরিয়ে নিশির দিকে তাকালাম। মুখটা কেমন একটু চিন্তিত লাগলো। উঠে বসতে বসতে বললাম, কি হয়েছে? চেহারায় এমন কেন লাগছে? আমার দিকে চায়ের কাপটা এগিয়ে দিতে দিতে বলল, না কিছু না, নে চা নে। নিশি, তোর কি লজ্জা শরম বলে কিছু নেই? মানে কি, লজ্জা শরম থাকবে না কেন? আরে তোর জামাই রীতিমতো 5 লাখ টাকা দেনমোহর দিয়ে বিয়ে করেছি, আর তুই আমাকে তুই করছিস? ও আপু, ফাসলামো করবি না তো? এমনিতেই টেনশন লাগছে খুব, আর তার উপর তুই ফাসলামো শুরু করেছিস। টেনশনের কি আছে? নিশি বলল, তোর কোনো টেনশন নাই, সব টেনশন তো আমার। কি ঝামেলায় যে আমি পড়েছি, দাদি মনে হয় এবার রিকভার করে ফেলবে। কি বলছিস তুই? না ঠিক আছে, আমিও খানিকটা চিন্তিত। আমি ভাবিনি এমনটা হবে। নিচে আটকেছি, তোকেও আটকেছি, তার উপর। নিশি চুপ করে গেল। তার উপর? নিশি বলল, বাবা তোকে আজ অফিসে নিয়ে যাবে বলছিল। কি বলিস তুই? উনি কি সিরিয়াস? হুম। সে কি কি সর্বনাশের কথা! কেন? কেন মানে? তুমি তার একমাত্র মেয়ের একমাত্র জামাই, তোমাকেই তো সবকিছুর দায়িত্ব নিতে হবে। আরে জামাইয়ের গল্লিমারি! কথাটা মনে হয় একটু জোরে বলে ফেলেছিলাম। নিশি বলল, আরে আস্তে। আমি গলা নামিয়ে বললাম, জামাইয়ের গুল্লিমারি? জামাই তো আসল না, ভুয়া জামাই। জামাই যে ভুয়া সেটা তুই জানিস, আমি জানি, কিন্তু তোর শ্বশুরমশাই তো আর জানে না। নিশি, তা তো আমি জানি। তুই কি বুঝতে পারছিস যে এই খবর যদি আমার বাসায় পৌঁছে তাহলে কি হবে? আমার বাপ যদি জানতে পারে যে আমি বিয়ে করে ফেলেছি, তাহলে আমাকে স্রেফ গুলি করে দেবে। আর তুই আমার বউ না, তোকেও গুলি করবে। আমার বাবার কাছে একটা ব্রিটিশ আমলের দোনালা বন্দুক আছে, আমার দাদার। বন্দুক আছে বুঝলাম, কিন্তু আমাকে কেন গুলি করবে কেন? আমি কি করেছি? কি করেছিস? আমার বাপ কি মনে করে জানিস? আমার বাপ মনে করে আমি হলাম গাধা, আর আমাকে যে বিয়ে করবে সে হবে আমার থেকেও বড় গাধা। আর তার মতে গাধাদের বেশি দিন বেঁচে থাকার অধিকার নেই। নিশি বলল, ঠিক আছে, নিশি বেশি চলে কথা গেল। বলতে আমি হবে না। বাথরুমে ঢুকলাম। ফ্রেশ হয়ে আমার জলদি মনটা নাস্তা ভালো খেয়ে হয়ে গেল। দিবি আয়। নিশির এই বাথরুমটা আমার খুব পছন্দ। পুরো বাথরুমটা একদম নীল রঙের, বাথটাবটাও নীল রঙের। যখন বাথটাবে গা ভিজিয়ে শুয়ে থাকি, জীবনটা বড় আনন্দময় মনে হয়। ইস, যদি নিশি ওই দিন আমাকে কথাটা না বলতো, তাহলে এই নীল বাথরুমে গোসল করাই হতো না। জীবনটা অর্ধেক বৃথেই হয়ে যেত। নিশির সাথে সখ্যতা প্রথম থেকেই ছিল, তুই তোকারির সম্পর্ক। প্রথম থেকেই ও আমার খুব ভালো বন্ধু, তাই বন্ধুর উপকার করতে এসেছিলাম। আর এসে যে এমনভাবে আটকে যাব ভাবিনি। ক্লাসে একদিন নিশি আমাকে ডেকে বলল, তুই কি কয়দিনের জন্য আমার হাজব্যান্ড হতে পারবি? আমি প্রথমে ভেবেছিলাম নিশি হয়তো এমনিতেই ফান করছে, কিন্তু ওর মুখ দেখে মনে হলো না, ও বেশ সিরিয়াস। তুই কি সিরিয়াস? রাজি কিনা বল, না হলে অন্য কারো কাছে যাই। কেসটা কি আগে বল, তারপর না হয় বলি। নিশি বলল, এখানে বলা যাবে না, আগে বাহিরে চল। ক্যাম্পাসের বাইরে একটা রেস্টুরেন্টে গিয়ে বসলাম। এবার বল। নিশি কিছুক্ষণ চিন্তা করে নিল, যেন কিছু গুছিয়ে নিল। তারপর বলল, আমার দাদির অবস্থা খুবই ক্রিটিক্যাল, আইসিইউতে আছে। খুব বেশি দিন আর স্টে করবে না। ও। দাদির খুব ইচ্ছা মরার আগে উনি তার নাচ জামাই দেখে যাবেন। ও। ও মানে? আমি কিচ্ছু বুঝলাম না। নিশি বলল, আরে গাধা, মানে হলো আমার জামাই দেখতে চান উনি। আমি কিছুক্ষণ তাকিয়ে রইলাম নিশির দিকে। এই মেয়েটি কি বলতে চাইছে? নিশি বল, আমি চাই তুই আমার হাজবেন্ড হয়ে দাদির সামনে যাবি। একটা কথা বলবো? বল। আমি যতদূর জানি তুই তো দাদিকে একদম পছন্দ করিস না, তাহলে? আর বলিস না, আমি পছন্দ না করলে কি হবে? আমার বাপ তো তার মাকে পছন্দ করে, নিজের মার শেষ ইচ্ছে বলে কথা। আমাকে তো তার জোর করে কিছু বলতে পারছে না, কিন্তু আব্বুর মুখটা দেখে আমার কেমন জানি খুব মায়া লাগছে। তাহলে সত্যি সত্যি বিয়ে করে ফেল। নিশি কিছুক্ষণ আমার দিকে তাকিয়ে থেকে বলল, দেখ, অ্যাডভাইস দিবি না, তুই হেল্পটা করবি কিনা বল। তা না হয় করলাম, কিন্তু যখন সত্যটা সামনে আসবে তখন কি করবি? তোর বাপকে কি জবাব দিবি? সে চিন্তা আমার, এখন এই ঝামেলাটা দূর হোক, তুই হবি। আমি হাসলাম, বললাম, হতে পারি, একটু নয়
একটু নাইসলি বল। আমার সামনে হাঁটু করে বল যে কাব্য, আমি তোমার প্রেমে দেওয়ানো হয়েছি, তুমি কি আমার হাজবেন্ড হবে? আহা, সাত কত! কি বলবি না? মরে গেলেও না। ওকে, আর কি করা। তবে একটা কথা, এই কথা যেন আমার বাসায় না পৌঁছায়। যদি আমার বাপ জানতে পারে তাহলে কিন্তু আমার খবর আছে। আরে কোনো সমস্যা নাই, ভার্সিটি তো এখন বন্ধ, সপ্তাহখানেক তুই আমাদের বাসায় থাকবি, বাস, আর কিচ্ছু না। তোদের বাড়ি মানে ঘচামাই? নিশি হাসলো। আমরা ভেবেছিলাম নিশি দাদি খুব বেশি দিন টিকবে না, আর আমাদের কোনো সমস্যা হবে না, কিন্তু এখন দেখছি অবস্থা খারাপ। যদি এই যাত্রায় টিকে যায় আমার তো খবরই আছে, আর কোনোভাবে যদি বাসায় জেনে যায় তাহলে তাহলে তোর কোনো কথাই নেই। চুপচাপ নাস্তা খাচ্ছিলাম, এমন সময় নিশির বাবা বলল, আজ কি তোমাদের দুজনের কোনো প্ল্যান আছে নাকি? কেন আব্বু? না, আসলে আমি কাব্যকে আমাদের অফিসে নিয়ে যেতে চাচ্ছিলাম। কি বলো কাব্য? আমি নিশির দিকে তাকালাম। ও চোখ দিয়ে ইশারা করলো না বলতে। আমি নিশির বাবার দিকে তাকিয়ে বললাম, আমি অফিসে কি কি করব? নিশির বাবা বলল, এটা কেমন কথা? সামনে গিয়ে তুমি তো অফিসের দায়িত্ব নিবে। আমি আমি হাসলাম, বললাম, কিন্তু আমি কিভাবে নেব? এসব তো এখন তোমারই। আঙ্কেল, আপনার একটু ভুল হচ্ছে মনে হয়। আপনি হয়তো ভেবেছেন নিশির হাজবেন্ড হিসেবে আমি এসব কিছু দায়িত্ব নেব, কিন্তু আমি এটা করতে পারবো না। নিশির বাবা আমার দিকে জিজ্ঞাসার দৃষ্টি দিয়ে তাকিয়ে থাকলো। আমি বললাম, এসব কিছু আপনারা আপনার থেকে নিশি পাবে, এগুলোর মালিক নিশি হবে, এর দেখাশোনার দায়িত্ব নিশির। যদি এর সবকিছু দায়িত্ব আমি নেই তাহলে মানুষ বলবে যে আমি শ্বশুরের টাকায় নিজেকে প্রতিষ্ঠিত করেছি। এটাতে আমার আপত্তি আছে। আমি আমার নিজের যোগ্যতায় বড় হতে চাই। আমার কথা শুনে নিশির বাবা বেশ পুলকিত হলেন বলে মনে হলো। নিশিও দেখলাম অর্থপূর্ণ চোখে তাকালো। নিশির বাবা বলল, আচ্ছা, তুমি যা চাও তাই হবে, আমি জোর করব না। তা তোমার বাবার নাম্বারটা আমাকে একটু দাও। আমার বুকের ভিতর কেমন করে উঠল। জি? নিশি বলল, আব্বু, তোমাকে আমি কি বলেছিলাম? আরে আমার মনে আছে তো, আমি ওনাকে আগেই বিয়ের কথা বলবো না। আমি ওনাকে আগে বিয়ের জন্য প্রপোজাল পাঠাবো। রাজি তো হয়েও যেতে পারে, তারপরেও দেখা যাবে। আর যদি না রাজি হয় তাহলে ফোন রেখে যাব, কোনো তো সমস্যা নাই। তারপর আমার দিকে তাকিয়ে বলল, দাও, নাম্বারটা দাও। আমি একবার নিশির দিকে তাকালাম, আরেকবার নিশির বাবার দিকে তাকালাম। মোবাইলটা বের করতে যাবো ঠিক তখনই আমার ফোনটা বেজে উঠলো। আব্বার ফোন। আমার বুকটা ঢোক করে উঠলো। আমি ফোন রিসিভ করলাম। আসসালামু আলাইকুম আব্বা। কোথায় তুমি? সর্বনাশ, তুমি? আমার আব্বা আমাকে সবসময় তুই করে বলেন, কিন্তু যখন কোনো সিরিয়াস বিষয় হয় তখন তুমি। তার মানে কিছু হয়েছে। কি হয়েছে? কি হলো, কথা বলছো না? কোথায় তুমি? আমি? শ্বশুর বাড়ি? আমার বুকটা মনে হলো এখনই ফেটে যাবে। আমি শ্বশুর বাড়ি? এটা আমার বাপ জানলো কিভাবে? তুমি থাকো ওখানে, আমি আসছি। তুমি এত বড় লায়ক হয়ে গেছো যে আমাকে না জানিয়ে বিয়ে করে ফেলেছো, তার উপর শ্বশুর বাড়ি গিয়ে উঠছো ঘর জামাই হয়ে। তুমি থাকো, আমি আসছি। হ্যাঁ? আব্বা ফোন রেখে দিল। ফোন রাখার পর নিশি আমার দিকে তাকিয়ে বলল, কি হয়েছে? আমার আব্বা আসছে। মানে উনি জানলেন কিভাবে? আমি কিভাবে বলবো? আমি উঠে পড়লাম। এখানে থাকা এখন একদম নিরাপদ নয়, আমার অবস্থা আসলেই খারাপ। নিশির আব্বা বলল, আরে তুমি এত ভয় পাচ্ছ কেন? আপনি আমার বাবাকে চেনেন না? ওনার মতো রাগী মানুষ আমাদের এলাকাতে আর একটাও নেই। আমাকে যদি এখন এখানে পায় একদম চিবিয়ে খেয়ে ফেলবে। আমাকে এখন পালাতে হবে, যে করে হোক। আরে পালাবে কেন? নিশির বাবা কি যেন ভাবলো। আচ্ছা ঠিক আছে, তোমাদের তো হানিমুন হয়নি, আর মার অবস্থাও এখন মোটামুটি ভালো। তোমরা এক কাজ করো, সিলেট চলে যাও, ঠিক আছে? ওখানে আমার একটা বাংলো বাড়ি আছে, ওখানে কয়দিন থেকে আসো। আর আমি এদিকে তোমার বাবার জন্য ওয়েট করি। উনি আসলে না হয় ওনাকে সামলাবো আমি। আমি আর কিচ্ছু ভাবলাম না। আসলে আমার মাথা কাজ করা বন্ধ করে দিয়েছে। আমার কেবল মনে হচ্ছে আব্বা আসার আগে আমাকে এখান থেকে পালাতে হবে। আমি জলদি ঘরের দিকে রওনা দিলাম। নিশি আমার পেছন পেছন এলো। বাবা আমার পেছন পেছন দৌড়াচ্ছেন আর ব্রিটিশ আমলের বন্দুক দিয়ে। আমি দৌড়াচ্ছি প্রাণপণে, কিন্তু যতই দৌড়ানোর চেষ্টা করছি কেন জানি খুব বেশি এগোতে পারছি না। প্রতি মুহূর্তেই বাবার দোনালা বন্দুকটাই এগিয়ে আসছে। আমি তো টেনশনে পড়ে গেলাম। একটু আস্তে দৌড়াও।
আমি ডান দিক দিয়ে তাকিয়ে দেখে আমি কেবল একা দৌড়াচ্ছি না, আমার সাথে নিশি দৌড়াচ্ছে। সবচেয়ে অবাক হওয়ার কথা, নিশি দৌড়াচ্ছে বউয়ের সাজে, যেন বিয়ের আসর থেকে আমি ওকে নিয়ে পালিয়েছি। নিশির পরনে লাল রঙের একটা লেহেঙ্গা আর সারা শরীর জুড়ে গহনা ভর্তি। গহনার ভারে ঠিকমতো দৌড়াতেও পারছে না। আমি বললাম, তুমি এরকম গহনার লেহেঙ্গা পরে দৌড়াচ্ছ কেন? গাধার মতো প্রশ্ন করবে না, গহনা ফেলে দৌড়ানোর থেকে গুলি খেয়ে মরে যাওয়া। আমি আশ্চর্য হয়ে গেলাম, পেছনে একজন বন্দুক নিয়ে দৌড়াচ্ছে আর এই গহনার পেছনে লেগে আছে। হ্যাঁ, আশ্চর্য মেয়েদের সাইকোলজি। আমি দৌড়তে দৌড়তে হোঁচট খেয়ে পড়ে গেলাম। ভেবেছিলাম খুব ব্যথা লাগবে, কিন্তু ঠিক তখনই আমার ঘুমটা ভেঙে গেল। বিছানায় উঠে বসেও দেখলাম বুকের ভেতর কেমন ধরপড় করছে। মাই গড, এ যদি স্বপ্ন সত্যি হয়ে যায় তাহলে খবর খারাপই আছে। অবশ্য সত্যি হওয়ার সম্ভাবনা কম, আব্বা এখানে আসতে পারবে না। মনটা একটু শান্ত হলে বিছানা ছেড়ে জানালার কাছে আসলাম। বাইরে তখনও খুব বেশি আলো ফোটেনি। বারান্দার দিকে চোখ পড়তেই আমার মনটা ভালো হয়ে গেল। এই সকালবেলা নিশিকে দেখলাম বারান্দার এরপর পা ঝুলিয়ে বসে আছে, হাতে একটা কাচের মগ, ভেতরে তরল রং দেখে তো মনে হচ্ছে কফি। কিরে ভাই, চা বাগানে বেড়াতে এসে কফি খাচ্ছে? আমি বারান্দায় বেরিয়ে এলাম। আমার পায়ের আওয়াজ পেয়ে নিশি আমার দিকে ফিরে তাকালো। চারদিকে চা বাগান রেখে কেউ যদি তার মাঝখানে কফির মগ নিয়ে বসে থাকে তাহলে তাকে কি বলা উচিত? ধোয়াটা কফির মগে একটা চুমুক দিয়ে নিশি আমার দিকে তাকালো ভালো করে। কাল নিশিকে যতখানি চিন্তিত মনে হচ্ছিল আজ ততখানি মনে হচ্ছে। নিশি বাংলোর বারান্দায় বসে আছে পা ঝুলিয়ে। আমি ওর পাশে গিয়ে বসলাম। এই চা বাগানে কফি পেলি কোথায়? নিশি এবারও কিছু বললো না, কাচের মগটা আমার পাশে রেখে সামনে তাকালো। ভালো, জানিস এই জায়গা আমার খুব পছন্দের। এখানে বসে থাকলে মনে হয় বসেই থাকি। আর সকালবেলাটাকে কি যে চমৎকার লাগে এখানে বসে থাকতে। তাই তো দেখছি, শ্বশুরমশাই জব্বর এখন বাড়ি কিনেছে। নিশি আমার দিকে তাকালো। খুব আনন্দে আছিস মনে হচ্ছে। কাল তো লেজ গুটিয়ে কেমন দৌড় মারলি, দেখলাম তো আমি। আর এখন? আসলে এখন কেন জানি আর ভয় লাগছে না। মনে হচ্ছে না যে আব্বা এখানে আসতে পারবে। আর সকালবেলায় এমন একটা স্বপ্ন দেখে ঘুম ভাঙলো। আর আর সকালবেলা তোকে এখানে বসে থাকতে দেখে কেন কেন যেন খুব ভালো লাগলো। মনে হলো যে গল্পের কোনো নায়িকা বসে আছে বারান্দায়, একটু একটু করে কফির মগে চমক দিচ্ছে। চমৎকার একটি গল্পের শুরু। মগটা তুলে এবার আমি চমক দিলাম। আমি ভেবেছিলাম নিশি হয়তো চিৎকার করে উঠবে, কিন্তু কিচ্ছু বললো না। আমার দিকে তাকিয়ে রইল কিছুক্ষণ, তারপর বলেই নিশি চল ওই দিকটাই যাই। বারান্দা থেকে ঘাসের উপর লাফ দিল। দাঁড়া, ঘুরে আসছি। আর এইখান দিয়ে আয় না। স্যান্ডেল পরে আসি, নিশি বলল। আমি খালি পায়ে আসতে পারলে তুই পারবি না? আর সকালবেলায় খালি পায়ে হাঁটার মজাই আলাদা। আয়। কি রে? আমি ওখান থেকে নিচে নেমে এলাম, নিশির সাথে হাঁটতে লাগলাম। সত্যি বলবো কি, আমি কখনো ভাবিনি আমার জীবনে এমন দিন আসবে, এমন একটা চমৎকার একটা দিন। আমরা দুজন এমন সুন্দর সকালে হাঁটছি পাশাপাশি, নিশি টুকটাক কথা বলছে, আমি চারদিকে দেখছি। চারদিকের পরিবেশ আমাকে মুগ্ধ করে ফেলছে। হাঁটতে হাঁটতে আমি দাঁড়িয়ে গেলাম কিছুক্ষণের জন্য। নিশি তখনও কথা বলতে বলতে এগিয়ে যাচ্ছে। আমি যে দাঁড়িয়ে পড়েছি ওইটা লক্ষ্যই করেনি। যখন লক্ষ্য করলো তখন আমার দিকে তাকিয়ে বলল, দাঁড়িয়ে পড়লি কেন? আমি একটু দৌড়ে ওর সামনে এসে দাঁড়ালাম। নিশি আবার বলল, দাঁড়িয়ে পড়লি কেন? তোকে দেখছিলাম। নিশি আবারও কিছুক্ষণ তাকিয়ে রইল। দিন ভালোই কাটতে লাগলো। সারাদিন এদিক ওদিক ঘুরে বেড়াই নিশির সাথে। সকালবেলা একসাথে হাঁটতে বেরোই খালি পায়ে, রাতে একসাথে জ্যোৎস্না দেখি দুজনে। জীবনটা কেন জানি খুব সুন্দর হয়ে গেল, কিন্তু কয়দিনের জন্য। এই মিথ্যে আর কয়দিন। এখান থেকে ফিরে গেলে আবার তো আচ্ছা, এই মিথ্যাটা কি সত্যি হতে পারে না? ছি, কি ভাবছি? নিশি শুনলে কি ভাববে? তবে চিন্তাটা আবার আমার মাথায় এলো। ওই দিন রাতে বারান্দায় বসেছিলাম দুজন, বাইরে খুব সুন্দর জ্যোৎস্না উঠেছে। আমি মাঝে মাঝে নিশির দিকে তাকাচ্ছি, নিশি তাকিয়ে আছে বাইরের দিকে। হঠাৎ নিশি বলল, কাব্য ঘুম আসছে, ভেতরে যাবি? না, ভেতরে যেতে ইচ্ছে করছে না। তোর কোলে মাথা রেখে একটু শুব। আমি একটু অবাক হলাম, হেসে বললাম, শুবি? শো। নিশি আমার কোলে মাথা রেখে শুয়ে পড়লো। আমি আস্তে আস্তে নিশির মাথা হাত বোলাতে লাগলাম। আমার মনের মধ্যে কেমন যেন একটা অদ্ভুত অনুভূতি হতে লাগলো, আশ্চর্য ভালো লাগার অনুভূতি। কাব্য, আমি একটা অন্যায় করেছি, তুই কি আমার উপর রাগ করবি? কি করেছিস? নিশি কিছু না বলে আমার দিকে তাকিয়ে রইল। কি হলো বল। না, বলবো না, থাক। আমি আর কিছু জানতে চাইলাম না। এখন না হোক পরে একসময় জিজ্ঞেস করে নেব। এখন এই চমৎকার সময়টা নষ্ট করতে ইচ্ছে করছে না। সকালবেলা আবার সেই একই স্বপ্ন দেখে ঘুম ভাঙলো। আব্বা বন্দুক নিয়ে আমার পেছনে দৌড়াচ্ছে। তবে আজ হোজট খাওয়ার আগে ঘুম ভাঙলো নিশির ডাকে।
ওঠ। গুড মর্নিং। তোকে গুড মর্নিং বলতে পারছি না। কেন? নিশি কোনো কথা না বলে ঘর থেকে বের হয়ে গেল। আমি বিছানা থেকে উঠে ওর পেছন পেছনে গেলাম। বারান্দায় এসে আমার বুকে 420 ভোল্টের একটা শক লাগলো। আমার মনে হলো নিশির পেছনে না আসাই বোধহয় ভালো ছিল। বারান্দায় একটা টেবিল পাতা ছিল, টেবিলের চারপাশে 4টা চেয়ার। সেই 4টা টেবিলের একটাতে আব্বা বসে আছে আর একটাতে নিশির আব্বা। 3 নম্বরটাতে নিশি গিয়ে বসলো। আমার প্রথমে মনে হলো আমি স্বপ্নে দেখছি। এটা তো হতে পারে না, কিন্তু স্বপ্ন তো একটু আগে দেখছিলাম। নিশি আমাকে ডেকে আনলো। তাহলে কি স্বপ্নের মধ্যেই স্বপ্ন দেখছি? ইনসেপশনস মুভিতে যেমন হয়। আব্বা চা খাওয়ায় ব্যস্ত, আমার দিকে তাকায়নি এখনো। আমি কি করব ঠিক এখন আমার মাথায় কাজ করছে না। দৌড় কি মারবো? নিশির আব্বা বলল। নিশি, দাঁড়িয়ে কেন? বসো। নিশি, ওকে চা দাও। টিপট থেকে চা ঢালতে ঢালতে শুরু করলো। আমি দূর দূর বুক নিয়ে বসলাম চেয়ারে। চায়ে একটা চুমুক দিয়ে আব্বা নিশির দিকে তাকিয়ে বলল, তোমরা কবে বিয়ে করেছো? জি আঙ্কেল, এই 2 সপ্তাহ আগে। আব্বা নিশিকে জোরে একটা ধমক দিল, এত জোরে যে আমার হাত থেকে চায়ের কাপটা পড়ে যেত। আব্বা বলল, আঙ্কেল বলছো কেন? আমি তোমার আঙ্কেল হই? আমি ভেবেছিলাম নিশি ধমক খেয়ে ভয় পাবে অথবা মন খারাপ করবে, কিন্তু আমাকে অবাক করে দিয়ে নিশি হেসে ফেললো। আরে এই মেয়ের সমস্যা কি? এই মেয়ে হাসি কেন? হ্যাঁ, নিশি বলল। সরি বাবা। কোথায় করেছো বিয়ে? জি, মগবাজার কাজী অফিসে। দেনমোহর কত করেছো? আমি পড়না বিপদে, আল্লাহ জানে। নিশি কি বলে? জি, 5,01,000 টাকা। বিয়ে যে করলি, বউকে দেনমোহরের টাকা দিবি কোথা থেকে? আমি মনে মনে একটু প্রসন্ন বোধ করলাম। আব্বা তুমি থেকে তুইতে নেমে এসছে, তার মানে রাগ একটু কমেছে। কিন্তু পরক্ষণেই আমার মনে আরেকটা চিন্তা মাথায় এলো। আব্বার ভাবচক্কর দেখে মনে হচ্ছে তো আব্বা আমার আর নিশির বিয়েটা সত্যি বলে ধরে নিয়েছে। ও মাই গড, এটা তো আরো বড় সমস্যা। বাবা যদি কাবিননামা দেখতে চায়, ওটা নীলক্ষেত থেকে বানানো। হ্যাঁ, আমার মনের কথা মনে রইল। বাবা বলল, কাবিননামা কোথায়? সর্বনাশ। আঙ্কেল, ওটা তো সঙ্গে আনিনি। বাবা আবার নিশির দিকে তাকালো। নিশি একটু জিহ্বায় কামড় মেরে বলল, বাবা। আরে বিয়ে সাহেব, এবার একটু শান্ত হন। আমি তো আপনাকে বললামই, ওদের খুব একটা দোষ নাই। আমার মায়ের জন্য ওরা এমন করেছে। তুই জামাইকে ঘরে নিয়ে যা, আমি বিয়ে সাহেবের সাথে একটু কথা বলি। নিশি আমাকে নিয়ে পেছনে বারান্দা চলে এলো। আমি একটু হাফ ছেড়ে বাঁচলাম। আব্বার সামনে ঠিক মতো দম নিতেও কষ্ট হচ্ছিল। নিশি আবার বারান্দা থেকে পা ঝুলিয়ে বসলো। আমি বললাম, আমার বাবা এখানে আসলো কিভাবে? আর তুই বুঝতে পারছিস কি হতে চলেছে? এরা তো আমাদের সত্যি সত্যি বিয়ে দেবে। আমি তো কিছুই ভাবতে পারছি না। নিশি আমার দিকে তাকিয়ে থাকলো কিছুক্ষণ, তারপর আমার হাত ধরে বলল, আমার সাথে বিয়ে হলে কি তোর অনেক সমস্যা হয়ে যাবে? নিশির কথা আমি কিছুই বুঝতে পারলাম না। বললাম, মানে? মানে হলো আমি চাই তো তোর সাথে আমার। নিশি চুপ করে গেল। আমি কেবল অবাক হয়ে তাকিয়ে রইলাম নিশির দিকে। এতদিনের পরিচিত নিশিকে অনেক অপরিচিত মনে হতে লাগলো। কিছুক্ষণ চুপ থাকার পর নিশি বলল, আপু যখন বিয়ের কথা বললো, জানিস সবার আগে আমার তোর কথাই মনে হয়েছে। নকল হোক আর আসল হোক, আমি এটাই চেয়েছি। কিন্তু তুই যদি না চাস, তাহলে এখনো তেমন কিছুই হয়নি। আমার কেন জানি রাতের সে ভালো লাগার অনুভূতিটা ফিরে এলো। বললাম, তুই কি আমাকে তুই করে বলবি বিয়ের পর? তাহলে কিন্তু হবে না, তুমি করে বলতে হবে, পারবি? নিশি হেসে ফেলল। তোকে কোনোদিনও তুমি বলবো না। আচ্ছা, যা ইচ্ছে বলিস, কিন্তু যে মিথ্যাটা ওনারা সত্য ভেবে বসে আছে সেটার কি হবে? ব্যাপার না। তবে এটা ব্যাপার আমি বুঝতে পারছি না যে আমার আব্বাকে এই খবর দিল কে? আব্বা কিভাবে জানলো? এবার নিশি আমার দিকে তাকালো, বলল, আসলে তোকে একটা কথা বলতে চেয়েছিলাম। কিছুক্ষণ চুপ করে থেকে আবার বলল, তোর আব্বাকে আমি ফোন করে সব বলেছিলাম। কি? প্লিজ রাগ করিস না। রাগ করবে না? নিশি দাঁড়ালো না, বারান্দা থেকে লাফ দিয়ে বাগানের দিকে দৌড় মারল। তুই কোথায় যাস? দাঁড়া। আমি নিজে ওর পেছন পেছন দৌড় লাগালাম। এভাবেই শুরু হলো নিশি আর আমার ভালোবাসার গল্প।